খারাপের এক একটা দিন নিকশ কালো মেঘলা লাগে, কেউ বোঝে না এই আমাকে, আমারও যে একলা লাগে। মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে, ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। কি হলো? আমাকে দেখুন, এই যে আমি বসে আছি আপনার পাশে। দেখুন, ভালো করে দেখুন। জি, মানে এতক্ষণ আপনার থেকে অনেক দূরে ছিলাম না, কষ্ট করে আমাকে দেখতে হয়েছে, এখন কাছাকাছি চলে এলাম। দেখুন, ভালো করে দেখুন, পা থেকে মাথা পর্যন্ত দেখুন, মেপে মেপে দেখুন। ইয়ে না, মানে আসলে আই এম সরি। সরি আপনি কেন হচ্ছেন? সরি তো আমার হওয়া উচিত। আমি না এতক্ষণ আপনার থেকে দূরে ছিলাম, আমার আরো আগে এসে আপনার পাশে বসা উচিত ছিল, তাহলে আমাকে দেখতে আপনার এত কষ্ট করতে হতো না। রাস্তায় বেরোলে তো মানুষজন দেখবে, তাকায় থাকবে। হ্যাঁ, যা ঘর বস থাকা মেয়ে মানুষ চটাং চটাং কথা। আমার সাথে একটা জুটছে ইয়া তো। হঠাৎ করে কোত্থেকে উদয় হলি? আর জানলি বা কি করে আমি এখানে আছি? প্রয়োজন বন্ধু, প্রয়োজন। প্রয়োজন মানুষকে ঠিকই তার গন্তব্যে পৌঁছে দেয়। সেটা তো বুঝতেই পারছি, প্রয়োজন না হলে তো তুই আমার কাছে আসিস না। তো বল এখন শুনি, তোর প্রয়োজনটা কি? আচ্ছা, তুই কি এখন ক্লাসে ঢুকে যাবি? না না, আমার নেক্সট ক্লাস 4:30টায়। তাহলে নিরিবিলি কোথাও একটু বসি। চল। আচ্ছা, হয়েছে তো। কোথাকার কোন একটা লোক তোর দিকে তাকিয়েছিল, তাই নিয়ে তুই এখনো পড়ে আছিস। একটা মেয়ে যদি তোর দিকে 24 ঘন্টা হা করে তাকিয়ে থাকে, তো সেটা ভালো লাগবে? ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। শুধু আমি কেন, সব ছেলেরই ভালো লাগবে। কিন্তু আমরা যারা মেয়ে আছি, আমাদের দিকে তোদের মতো পুরুষরা যখন হা করে তাকিয়ে থাকে, ব্যাপারটা কখনোই ভালো লাগে না। আশ্চর্য, সারাক্ষণ ছেলেদের সাথে থাকিস, তোর সব বন্ধুই তো ছেলে, তারপরেও। সাজিদ, আমার বন্ধুরা নিশ্চয়ই এরকম আমার দিকে বাজে ইন্টেনশন নিয়ে তাকিয়ে থাকে না? দেখ, এখানে কোনো বাজে ইন্টেনশন ছিল না। তুই একটা মেয়ে এভাবে। দ্যাটস দ্য পয়েন্ট, রাইট? দ্যাটস দ্য পয়েন্ট। আমি একটা মেয়ে, আমি এরকম ভাবে ঘোরাফেরা করতে পারি না। আর তোরা মানে ছেলেরা, তোরা যা খুশি তাই করতে পারিস, রাইট? সরি, আই এম সরি। আমি তোর সাথে এই মুহূর্তে কোনো তর্ক করতে চাচ্ছি না। যাবি তো না? তুই তো এখন আমার সাথে কোনো তর্কে যাবিই না। আমি যদি আবার রেগে যাই, তোর তখন আমাকে দরকার, রাইট? হিপোক্রেট, পুরুষ জাতটাই না হিপোক্রেট।
নাম? আরে বাবা, একেবারে দরজাও খুলে দিচ্ছিস। মানুষ বিপদে পড়লে যে কারো পায়ে পড়তে দ্বিধাবোধ করে না, সেটা জলযন্ত্র প্রমাণ হচ্ছিস তুই। আরে স্টুপিড, আমি তোর বন্ধু, আমার পক্ষে যতটুকু সম্ভব তোকে হেল্প করার আমি করব, এত ঢং করতে হবে না। নাম তো? সর না তুই, সর না। জায়গাটা চমৎকার, মাইন্ড ব্লোয়িং। বল, কি হয়েছে? আমার ওয়াইফ ও হ্যাঁ, তোর ওয়াইফের শরীর কেমন বলতো? ভালো না। একের পর এক টেস্ট, লাখ লাখ টাকা যাচ্ছে। সাজিদ, তোর কি টাকার প্রয়োজন? না, তাহলে ওই যে মহসিন সাহেব তোর খুব খুব প্রশংসা করছিল, তোর ব্যাপারে তো ওনার দারুণ আগ্রহ। মহসিন সাহেবটা কি? আমার বস, আমার অফিসে সেদিন তোর সাথে পরিচয় হলো না? মনে নেই। এনিওয়ে, অফিসে ঝামেলা করেছিস? সারা, চাকরিটা চলে গেলে আমি ভীষণ ভীষণ বিপদে পড়ে যাব। চাকরি চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে? আচ্ছা, তুই একদিন ওনার সাথে একটু মিট কর না, একদিন ক্লাবে বসে ওনার সাথে। কি হলো, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আমি যেখানে সেখানে তোদের সাথে বেমালুম ঘুরে বেড়াই। আমি ছেলে মেয়ের ভিতরে কোনো পার্থক্য করি না। এটার মানে কি আমি ফালতু নষ্ট একটা মেয়ে? আমাকে যা খুশি তাই অফার করা যায়? না 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 না, মানে আসলে তুই তো যারা নিজেদের প্রয়োজনে বন্ধুত্বের মতো সুন্দর সম্পর্ককে বিক্রি করে দিতে চায়, তাদের জন্য আমার ফিলিংস চাই না। ফিলিংস, বন্ধুত্ব সম্পর্ক, হ্যাঁ? আরে আমার মতো পরিস্থিতিতে পড়লে কে কোন সম্পর্ক কতদিন টিকিয়ে রাখতো সেটা আমি বেশ বুঝতে পারছি। ঘরে অসুস্থ বউয়ের অসহায় মুখ, বাচ্চার অনিশ্চিত ভবিষ্যৎ, অকারণে চাকরি চলে যাওয়া একটা মানুষ যখন তার বন্ধুর সামনে এসে দাঁড়ায়, তখন সেই বন্ধু সেই বন্ধুর মুখে নীতিবাক্য, মোরালিটি, এথিক্স এসব কথা শুধু মুখে বলা যায়। দরকার নেই আমার এসব বন্ধুত্বের। আমার মা বাবা ভাই বোন কাউকে দরকার নেই। যা, তুই যা যা। ঘরে অসুস্থ বউয়ের অসহায় মুখ, বাচ্চার অনিশ্চিত ভবিষ্যৎ, অকারণে চাকরি চলে যাওয়া একটা মানুষ যখন তার বন্ধুর সামনে এসে দাঁড়ায়, সেই বন্ধুর মুখে নীতিবাক্য, মোরালিটি, এথিক্স দরকার নেই আমার এসব বন্ধুত্বের। বাঁশি বিক্রি করি না, শুধু বাজাই। আমি আপনার বাসে কিনবো না, আপনার বাসে শুনবো।
আমার মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে। আপনার সাথে কিছুক্ষণ বসে গল্প করব, আপনার বাঁশি শুনবো। আপনার কোনো অসুবিধা হবে না তো? যার জীবনে সুবিধা বলেই কিছু নেই, তার জীবনে আবার অসুবিধা কি? চা খাবেন? এত রাতে আমি চা খাই না। অবশ্য আশেপাশে কোনো চা আলাও আমাকে দেখছিও না। আচ্ছা, এত উদাস কেন আপনি? মানে আপনার ঘরে কিংবা জীবনে কি আপনার মনের কথা শেয়ার করার মতো কেউ নেই? চাইলেই কি সবার সাথে সব কথা বলা যায়? তা যায় না, তবে মনের কথা যদি আপনজনের সাথে শেয়ার করা যায় তাহলে মনটা অনেক হালকা হয়। অবশ্য সেক্ষেত্রে আপনজনকে আপনার ভিতরটা খুব ভালো মতো জানতে হবে। তেমন কাউকে পাইনি। চলি। এই যে আপু, এত রাতে একা একা রিক্সা জার্নি করছেন, জানেন না এত রাতে রিক্সা জার্নি করা সেফ না, অনেক রিস্ক। তাই না? তাই। থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস। দরকার নেই, রিক্সা ছেড়ে দিন, আমরা বাইক নিয়ে এসেছি, আপনাকে বাসায় ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ? তোমরা কি চাও আমার কাছে? কি চাই? কি চাই আমরা? প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। আমরা তোমাকেই চাই। ব্যাপার কিছু নেই। হ্যাঁ, রিক্সাতে বাইক অনেক সেফ অ্যান্ড কমফোর্টেবল। রিক্সা ছেড়ে দেন, আমরা আপনাকে বাসায় ড্রপ করে দিচ্ছি। অনেক কমফোর্টেবল জার্নি। ইউ উইল এনজয়। রিক্সার চেয়ে বাইক অনেক সেফ এবং কমফোর্টেবল, তাই না? হ্যাঁ, সিরিয়াসলি? ইউ ক্যান ট্রাই। তাই না? তাই না? আই মামা, তুমি হাঁকো তাকিয়ে দেখছো কি? আমরাও দুজন, ওরাও দুজন, লাগাও নাকি? আরে মারো না! যাবে? ওরে বাবা, এই যে আপনার কি এটা? আর ধরে আমার না, হাইজাকারে। চলো। থ্যাংক গড, সারাদিনই পজিটিভ কিছু হলো। তুমি বাসায়। আমি তো ভেবেছিলাম তোমার বাড়ির দরজার সামনে আমাকে বসে থাকতে হবে। আমিও মাত্রই ফিরলাম। কতবার তো তোমাকে বলেছি এ বাসার একটা চাবি তোমার কাছে রাখো। কোন অধিকারী? ভাইয়ের বন্ধুর বাসার চাবি তো আর। বাসাটা কিন্তু তোমার জন্যই নেওয়া হয়েছে। আব্বার বাসায় গেলে নানানজন নানান কথা বলে, তুমি একদম কমফোর্টেবল ফিল করো না, তাই। যাতে অন্য কেউ কোনো কথা না বলতে পারে সেই ব্যবস্থা করো। কি ব্যবস্থা? একটা বিয়ে করে ফেলো। আমার মেজো ভাইয়ের ওয়াইফ, মানে আমার মেজো ভাবি, বাসায় ভাইয়ের বন্ধুদেরকে দাওয়াত দেয়, পার্টি করে। আম্মা কিচ্ছু বলে না, কারণ ওর একটা হাজব্যান্ড আছে। আর আমি একটা বন্ধুকে বাসায় ডাকি, ঠুলকালাম কাণ্ড হয়ে যাবে। এই কারণে বলছি একটা সাইনবোর্ড লাগাও। তখন দেখবে তোমার বাড়িতে কোন বন্ধু এলো, কে গেল, কারো কোনো সমস্যা হবে না। তাছাড়া সমস্যা হলে বলে দাও, আমি তোমার বাড়িতে আর যাবো না। সেটা যদি পারতাম তাহলে তো এত কষ্ট পেতে হতো না জীবনে। একজন মেয়ে আসলো বলে। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আমার বন্ধু।
দেখো বাবা, তুমি একা থাকো। রাত বিরেতে একটা ছেলের বাসায় মেয়ে বন্ধু আসা ঠিক না। ছেলে বন্ধু আসাটা ঠিক আঙ্কেল? দেখো মা, গায়ের জোরে তো সমাজ চলে না। যেখানকার যেটা নিয়ম। নিয়মটা কে বানিয়েছে? কোন সংবিধানে লেখা আছে যে রাত বিরেতে একটা ছেলে বন্ধুর বাসায় একটা মেয়ে বন্ধু আসতে পারবে না? সংবিধানে তো সবকিছু লেখা থাকে না মা। অনেক কিছুই আমরা আমাদের বিবেক বিবেচনা দিয়ে নির্ধারণ করি। আঙ্কেল, রাস্তায় দুটো বদমাশ আমাকে ডিস্টার্ব করছিল, সেখান থেকে নিজেকে বাঁচিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছি। আচ্ছা, আপনি বলুন তো আপনার বিবেচনা শক্তি কি বলে? আমার তখন কি করা উচিত ছিল? নিজেকে বাঁচিয়ে বন্ধুর বাসায় আশ্রয় নেওয়া, নাকি ওই বদদের কথা শুনে তাদের কথায় রাজি হয়ে তাদের সাথে চলে যাওয়া? কোনটা? আসলে আঙ্কেল, ও একটা সমস্যায় পড়ে ঠিক আছে, এরপরে আমি এই বিষয়গুলো খেয়াল রাখি। সেটাই বোধহয় ভালো। এদের সমস্যাটা কোথায়? সমস্যাটা এদের না, সমস্যাটা আমাদের। সারা, এটা কিন্তু তোমার ওয়াশিংটন ডিসি না, বাংলাদেশ। আমি তোমাকে আগেও বলেছি, আজও বলছি, তোমার আসলে এদেশে আসাই উচিত হয়নি। কেন? এটা কি আমার দেশ না? হ্যাঁ, তোমার দেশ, কিন্তু কিন্তু কি? আমি অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, রাইট? কিন্তু আমার এক্স হাজব্যান্ড কি বলেছে? বলেছে আমি নাকি আমার টিচারদের সাথে সম্পর্ক করে ফার্স্ট হয়েছি। এরপর যখন একটা চাকরিতে জয়েন করলাম, তখন কি বললো? বললো আমি নাকি আমার কলিগদের সাথে খাতির করে প্রমোশন নিচ্ছি। তুমি আসলে একজন ভুল মানুষের সঙ্গে জীবন কাটাতে গিয়ে। ভুলটা আমারই হাসিব। মেয়ে হয়ে পৃথিবীতে জন্ম নেয়া, ওর যা খুশি ও তাই করবে, অথচ আমি কিচ্ছু বলতে পারবো না। আর এই বিষয়ে আমি যদি কোনো কথা বলি, সবাই আমাকে থামিয়ে দিত, বলতো ও পুরুষ, ওকে করতে দাও। অথচ আমি মেয়ে মানুষ বলে আমি কিছুই করতে পারবো না। আমরা যারা একই পরিবারে বাস করি, তাদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত না যেটা অন্যরা করতে পারবে না। সারা, তোমার কষ্টটা আমি ঠিকই ফিল করতে পারছি, কিন্তু প্রত্যেকটা সমাজের এক একটা নিয়ম থাকে। তোমার যা ইচ্ছে তাই তুমি করতে পারবে যদি তুমি একটা সাইনবোর্ড রাখো। একটু আগেই তুমি কথাটা বলেছিলে, একটা সাইনবোর্ড রাখো, তারপর 10 জনের সঙ্গে ঘোরো, কেউ তোমাকে কোনো দোষ দেবে না। আর সেই সাইনবোর্ডটা হচ্ছে তুমি, তাই না? হাসিব, আমি তোমাকে কতবার বলেছি, তোমার গলায় যদি আমার মালা পরাতে হতো, তাহলে মোস্তাককে না, ওই সময় আমি তোমাকেই মালা পরাতে হতো। মোস্তাককে তো তুমি ঝোঁকের মাথায় হঠাৎ করে বিয়ে করে বসেছিলে। সেটা যদি ঝোঁকই হতো, তাহলে ঝোঁকটা তোমার ব্যাপারে হলো না কেন? কথা বলো, কেন হলো না? সারা, মেয়েরা ছেলেদের কাছ থেকে যেমন অ্যাটিটিউড আশা করে, আমি তা করতে পারি না, পারতে চাইও না। চা খাবে? না। ওকে এখনই ফিরলো? ভদ্রলোকের ছেলেরা যে এত রাত করে বাড়ি ফেরে এটা আমার জানা ছিল না। ছেলেমেয়েরা কে কি করে এসব খবর তো আপনারও কিছু রাখা উচিত। নিচ্ছি, আমি খবর নিচ্ছি। তুমি আমার ফোনটা দাও আমাকে, আর আমাকে বলো কে কে এখন বাড়ি ফিরেনি। কি হলো, ফোনটা দিতে বললাম না? হ্যাঁ বাবা, বলো। এত রাত হয়ে গেছে, তুমি এখনো বাড়ি ফিরছো না? আর কত রাত বাইরে থাকবে? বাবা, আমি আজকে আমার এক বন্ধুর বাসায় আছি, আজ আর ফিরবো না। ও আচ্ছা, তো একটু আগে ভাগে জানিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, রাখছি। জানতে চাইলেন আমি কার বাসায় আছি? আই মিন, আমার বন্ধুটার ছেলে না মেয়ে? একটা বয়সের পর ছেলে মেয়ের এত কিছু জানতে চাওয়ার ব্যাপারটা আমার কাছে খুব অনধিকার চর্চা বলে মনে হয়। তোমার মা বললো তাই ফোন করা। তো তোমার মাকে কি বলবো? সেফ প্লেসে আছো, রাইট? বন্ধু মানেই তো সবচেয়ে সেফ প্লেস বাবা। যদিও আজকে আমার এক বন্ধুর আচরণে আমি খুবই বিরক্ত হয়েছি। সবাই তো আর একরকম হয় না।
সম্ভব হলে ওকে মাফ করে দাও। শোনো, ভুল করার চেয়ে মাফ করা অনেক কঠিন, আর এই কঠিন কাজটা যে সহজভাবে করতে পারে সেই হচ্ছে বড় মানুষ। রাখছি। ওকে বাবা। খবর নিয়েছি, বন্ধুর বাসায় আছে, সেফ প্লেসে আছে, রাতে বাসায় ফিরবে না। খুশি? আমি আমি আমার ছেলে বন্ধুর বাড়িতে আছি, এটা নিয়ে আমার বাবার কোনো সমস্যা নেই, অথচ ওই বুড়ো বাড়িওয়ালা। তোমার বাবা তোমাকে খুব ভালো করে চেনেন, সেই জন্য উনি এত নিশ্চিন্ত থাকতে পারেন। বাদ বাকি সবাই তো আর তোমাকে এভাবে চেনে না। আরে কোথায় যাচ্ছ? আসিফ, আমার কারণে কার কোনো সমস্যা এটা আমার একদম ভালো লাগে না। দেখা যাবে আমার কারণে কাল তোমার বাড়ি এলাকার মধ্যে নোটিশ দিয়েছে, তোমাকে বাড়ি ছাড়তে হচ্ছে, এন্ড আর কত কি। এনিওয়ে, গুড নাইট, বাই। আরে তুমি কোথায় যাচ্ছ? একজন পাগলের পাগলামি সামলাতে। আরে কি আশ্চর্য, তোমার বাড়িওয়ালা চাইছেন না আমি তোমার বাড়িতে থাকি, তাই আমি চলে যাচ্ছি। এখানে পাগলামির কি হলো? কিন্তু আমি চাই তোমার যতক্ষণ ইচ্ছে তুমি থাকো, তোমার যখন ইচ্ছে তুমি চলে যাও। বাসায় তো যাচ্ছ নাকি? চলো, আমি তোমাকে দিয়ে আসি। লাগবে না, আমি খুব একা যেতে পারবো। আর তাছাড়া আমার একা একা চলার অভ্যাস হয়ে গেছে। তুমি বাসায় গিয়ে রেস্ট করো। এখানে হাসির কি হলো? সারা, তুমি তোমাকে যতখানি চেনো, আমি তার চাইতে তোমাকে অনেক বেশি চিনি। তুমি যতই একা থাকার অভিনয় করে যাও না কেন, তুমি আসলে মোটেও একা থাকতে পারো না। তোমার মনের মতো একজন সঙ্গী দরকার। মোশতাক তোমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি বলে তুমি আরো বেশি নিঃসঙ্গতায় ভুগছো, আর তাই এখানে সেখানে এলোমেলো ভাবে অনেক কিছু খুঁজে বেড়াচ্ছ। হ্যাঁ, আমার একটা সঙ্গী দরকার। আমার বাদাম খাওয়ার সঙ্গী দরকার, আমার পেন্টিং এক্সিবিশন দেখতে যাওয়ার সঙ্গী দরকার, আমার 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 গান শোনার সঙ্গী দরকার, আমার হাঁটার সঙ্গী দরকার, আমার পলিটিক্স আর সাইকোলজি নিয়ে কথা বলার একটা সঙ্গী দরকার। কাঁধে মুখ গুজে চাপা কান্নাগুলোকে চেপে রাখা দরকার। অসংখ্য নির্ঘুম রাতের ক্লান্তি দূর করার জন্য প্রশান্তির ঘুম দরকার। জীবনের একটা নির্ভরতা দরকার। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি তোমাকে ব্যবহার করছি? তা তো করছই। আচ্ছা সারা, যে নিজে থেকে ব্যবহৃত হতে চায় তাকে ব্যবহার করতে তোমার আপত্তি কোথায়? দেখো সারা, তুমি যেভাবে জীবনযাপন করতে চাও, যে স্বাধীনতা তুমি চাও, একমাত্র আমিই তা তোমাকে দিতে পারি। কারণ আমি তোমাকে বুঝতে পারি, তোমাকে জানি। না, কেউ আমাকে বোঝে না, তোমরা কেউ আমাকে বোঝো না। আচ্ছা হাসিব, তোমার মনে আছে 13 বছর বয়সে আমার একবার খুব ভয়ঙ্কর একটা টাইফয়েড হয়েছিল? মেজো ভাইয়ের সাথে তুমি রোজ আমাকে দেখতে আসতে। একদিন তুমি আমাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলেছিলে, প্রথম প্রেমের শোকে। আমার কাজিন ফরিদ, তুমি যার প্রেমের কথা বলছো, ফরিদ যেদিন আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের প্রেমে পড়লো, আমার মনে হয়েছিল আমি হয়তো কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, হয়তো কেউ কোনোদিন আর আমাকে ভালোবাসবে না। এমন সময় একদিন সন্ধ্যায় তুমি এলে আমাদের বাড়িতে। আমি অকপটে আমার না বলা কথাগুলো তোমায় বলেছিলাম। তুমি কি বলেছিলে তোমার মনে আছে? তুমি বলেছিলে জীবনের কাছে হার মানা আর জীবনের কাছে মার খাওয়া এক নয়। তোমার সেই কথাগুলো ছিল সেদিন আমার জীবনের বিশাল একটা টার্নিং পয়েন্ট। কিন্তু এর মধ্যে আসল ব্যাপারটা খুঁজে পেলাম না। কোনো কিছু থেকে দুঃখ পেয়ে কিংবা কোনো কিছু থেকে শখ পেয়ে কোনো একটা অবলম্বন বেছে নেওয়া, এটা আমার স্বভাব বলতে পারো। আর তখন সেই অবলম্বনটা ছিলে তুমি। এসব কি বলছো? কোনোদিন তো বলনি। আমি তো ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। হ্যাঁ, তোমাকে যখনই আমি কথাগুলো বলতে গেছি, আমার সামনে আমার মেজো ভাইয়ের বন্ধু, তোমাকে আমি আমার ভাই মনে করতে পারি, যে কোনো উপদেশ তোমার কাছ থেকে আমি নিতে পারি, তোমাকে যেন আমি সব কথা শেয়ার করি, আমি যেন হেজিটেট ফিল না করি, প্রতিটা সময় তুমি একটা বড় ভাই ভাব নিয়েছিলে আমার কাছে। যে প্রাচীর আমি সেদিন
নিজের অজান্তে তোমার আর আমার মাঝখানে তৈরি করেছিলাম, আজ যখন আমি তা ভেঙে ফেলতে চাইছি, তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, সেদিন আমি বুঝতে পারিনি, আজ তো আমি বুঝতে পারছি। সারা সারা তুমি যেমন আছো ঠিক সেভাবেই আমি তোমাকে গ্রহণ করতে রাজি আছি। তোমার এক্স হাজব্যান্ড, তোমার ছেলে, তোমার এই এলোমেলো ঘুরে বেড়ানো, তুমি যেমন আছো তেমন। আমার কোনো সমস্যা নেই সারা। কিন্তু আমার সমস্যা আছে, আমি জীবনকে নিয়ে আর নতুন করে ভাবতে পারি না। তোমার আম্মা আজও বলছিলেন আমাদের বিয়ে হলে উনি খুব খুশি হবেন। তখন যা হয়নি আজ কেন তা হতে পারে না? তুমি জানো হাসিব, সেদিন যখন তোমার কাছ থেকে আমি কষ্ট পেয়েছিলাম, সেই ছোট্ট বয়সে আমি একবার আত্মহত্যা করতে চেয়েছিলাম। বাথরুমে বসে নিজের হাতের কবজি কেটে ফেলতে চেয়েছিলাম। বসো। রাতে বোধহয় ঠিক মতো ঘুমোতে পারেনি, তাই উঠতে দেরি হয়েছে। জি, সারা কাল রাতে আমার ওখানেই ছিল। ঠিক আমার ওখানে না, মানে কাল রাতে আমরা দুজন বাইরে ছিলাম। ওকে নিয়ে আমি তো তোমাকে কোনো প্রশ্ন করিনি। কিন্তু এটাই তো জানতে চাচ্ছিলেন, তাই আশপাশ না ঘুরে, মানে আমার একটা কাজ আছে, টাইমটা সেভ করলাম। মেয়েটাকে নিয়ে নানা জায়গায় নানা কথা শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত চাকরিটা যায় কিনা? কেন? শিক্ষকতার একটা ডিগনিটি আছে, সেটাকে রেসপেক্ট করে চলা উচিত। বাদ দাও, সারার ভালো মন্দ সারা নিজেই বুঝবে। এতখানি লেখাপড়া শিখেছে, বয়স হয়েছে, তার ভালো সে নিজেই বুঝবে। আসলে আমি যেটা বলতে চাই, এইসব বদনামের সাথে তোমার নামটাও জড়িয়ে যাচ্ছে, এটা ঠিক না। দেখেন, আমি যথেষ্ট বড় হয়েছি, আমার নিজের ভালো মন্দ দেখার দায়িত্ব আমি অন্য কাউকে দিতে চাচ্ছি না। দেখো, আমার এখন যা বয়স, তাতে করে আমি আর নতুন দায়িত্ব কাঁধে নিতে চাচ্ছি না। বরং আমার দায়িত্ব কিছুটা নিয়ে তুমি বরং আমাকে একটু রিলিফ দিতে পারো। তুমি আমার একমাত্র সন্তান, তোমার আরেকটা যদি ভাই থাকতো, তাহলে তোমার ঘাড়ে আমি এই সব দায়িত্ব চাপাতাম। কি দায়িত্ব নিতে হবে বলেন? সব কিছু, বিষয়, সম্পত্তি, সংসার। তোমার মার বয়স হয়েছে, তিনি আর সংসার সামলাতে পারছেন না। আমরা দুজনেই চাচ্ছি তুমি একটা বিয়ে করো। বিয়ে? যদিও মেয়েটাকে আমার পছন্দ না, তারপরেও তুমি যদি চাও তাহলে তুমি সারাকেও বিয়ে করতে পারো, কারণ জীবনটা তোমার। সারা আমাকে বিয়ে করবে না। কেন জানতে পারি কি?
ছেলেবেলায় ও আমাকে চেয়েছিল, তখন আমি চাইনি। বড় ভাই সেজে এখনো মনে করে ওর এই জীবনের জন্য আমি নাকি দায়ী, সেই জন্য আমাকে শাস্তি দিচ্ছে। তাহলে আমি যে পাত্রী দেখেছি তাকে কি একবার দেখবে? মেয়েটা ভালো, বংশ ভালো, সুন্দরী। আপনাদের পছন্দে বিয়ে করলে আপনি খুশি হবেন? বিষয়টা মোটেও খুশি অখুশির নয়, বিষয়টা প্রয়োজনে। যদি তাই হয় তাহলে আমার আর দেখা দেখির দরকার নেই। আপনি ওদেরকে ডেট ফিক্স করতে পারেন। একবার দেখে নেওয়াই ভালো, কারণ সারাটা জীবন তোমাকে ওর সাথেই কাটাতে হবে। আমি আমার দায়িত্ব পালন করছি মাত্র। এখানে ভালো লাগা মন্দ লাগার কোনো অবকাশ নেই। আপনি ডেট ফিক্স করেন। ওদের ওখানে তোমাকে নিয়ে যাব বলেই আসতে বলেছিলাম। আপত্তি না থাকলে এখন যাবে? কোনো কিছুতেই আমার আর কোনো আপত্তি নেই। চলেন। আই এম সিরিয়াস। চলেন। আমি ভেবেছিলাম তোমাকে কিছু বলবো না, কিন্তু আজকে কেন যেন আমার মনে হচ্ছে বলা উচিত। আচ্ছা, আমি যদি তোমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করি, তোমার কি মন খারাপ হবে? বাবা হিসেবে তো আমি কিছু বলতেই পারি, তাই না? আমি কখনো তোমার কোনো কথায় মন খারাপ করি না বাবা। আর তাছাড়া মন খারাপ করার মতো কোনো স্পেস আর বাকি নেই। তুমি বলো। আচ্ছা, তুমি আরেকটা বিয়ে করছো না কেন? ইচ্ছে করে না। দেখো, যে কোনো মানুষের জীবনে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। মোস্তাকের সাথে তোমার মেন্টালি অ্যাডজাস্টমেন্ট হয়নি, তাই বলে যে অন্য কারোর সাথে কখনো ম্যাচ করবে না এমন তো কোনো কথা না। তাছাড়া মানুষ তো কখনো একা চলতে পারে না, একজন না একজন সঙ্গীতের প্রয়োজন হয়। আমি বলি কি, তুমি হাসিবকে বিয়ে করে ফেলো। হ্যাঁ, সে তো তোমাকে বোঝে, তোমাকে কেয়ার করে। না না, তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে না, তুমি চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্তটা নাও, সময় নাও। না তাই বলে আবার বেশি সময় নিও না। ফোনটা একটু ধরি। ওকে তোমার বলে দেওয়া উচিত যে তুমি পাত্রী দেখতে যাচ্ছ। হ্যাঁ সারা, আমি বাবার সঙ্গে ওনার বন্ধুর মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। তাই নাকি? কই, আগে তো বলনি। আগে তো আমি জানতাম না, সকালে বাবা ডেকে পাঠালেন, বললেন। এখন যাচ্ছি। কংগ্রাটস। ছবি তুলে নিয়ে আসবে, দেখবো মাস্ট। নিশ্চয়ই অনেক সুন্দরী। জানি না, এখনো দেখিনি। ফিরে এসে কথা বলবো, রাখি।
এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আপনার সাথে একটু কথা বলা যাবে? কোন ব্যাচ? আমি আপনার স্টুডেন্ট না, ওকে। একটা ব্যক্তিগত ব্যাপার জানতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আমার ভরিটা একদম পছন্দ না। আপনার যদি সাহস থাকে আপনি কি বলতে চান ডাইরেক্টলি বলুন। আপনি নাকি অন্য সব মেয়েদের মতো না, মানে ইউ নো হোয়াট আই মিন আমার ধারণা আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। বুঝতে পেরেছি। স্মোকিং, ড্রিঙ্কিং, এই তো ওখানে নারী পুরুষের হিসাব। আচ্ছা, আপনি কি অন্য সবার চেয়ে নিজেকে আলাদা মনে করেন? স্বতন্ত্র মনে করি। প্রতিটি ব্যক্তি বিশেষিত স্বতন্ত্র। স্বতন্ত্র কিন্তু স্বাধীন না। শুনুন শুনুন প্লিজ, আমি কিন্তু আপনাকে অনেক দিন ধরেই খুঁজছি, কথা বলার চেষ্টা করেছি। কতদিন? লাস্ট দেখেছিলাম 2 বছর 7 মাস 13 দিন আগে। তার মানে আপনি একজন শিল্পী। এক্সিবিশন কবে করবেন? জানি না, কিছু কাজ হাফডান হয়ে পড়ে আছে, ওগুলো শেষ হলেই করবো। গ্রেট। মাথাটা প্রচণ্ড ব্লক হয়ে আছে। এক কাজ করুন, কোথাও ঘুরে আসুন। রিলিফ অ্যান্ড স্পেস খুব ইম্পর্টেন্ট। ও, সে কারণেই আপনি ডিভোর্স করেছেন? জোর করে এক ছাদের নিচে থাকতে চাইনি, তাই নিয়মটাকে কাজে লাগিয়েছি। গ্রেট। আচ্ছা, আপনি শাড়ি পরেন না কেন? আমি এগুলোতে কমফোর্ট ফিল করি। একদিন পরবেন। কপালে টিপ, হাত ভর্তি চুড়ি। Are you feeling bad or something? না, ফাইন, ঠিক আছে। মাথাটা কেমন যেন একটু করলো, ট্রাই করে, নাও ফাইন। আপনার বাড়িতে কে কে আছে? মা। আপনার মাকে দিয়ে এক্সিবিশনটা ওপেন করাবেন? আগে তো হোক। হয়ে যাবে, নো ওয়ারিজ। আমি মাঝে মাঝে এখানে আসি, মাঝে মাঝে একা একা বসে থাকি। ছেলে তো তাই পারেন। আমি যদি আপনার মতো একা একা বসে থাকতাম, তাহলে কত চোখ যে আমার দিকে অপলক তাকিয়ে থাকতো তার হিসেব নেই। আমাকে একটু ধরবেন প্লিজ। ওমা, কি কি হয়েছে আপনার? আর ইউ ওকে? আপনি একটু বলবেন ওনার কি অবস্থা, এখন কেমন আছেন? আপনি কেমন আছেন? জি। দেখুন, আপনাকে একটু শক্ত হতে হবে। ওনার কি হয়েছে সেটা বলুন। ওনার এখন যে অবস্থা, আমার ধারণা উনি রোগটা সম্পর্কে আগে থেকেই জানতেন, একেবারে লাস্ট স্টেজ। আশ্চর্য, ওনার কি হয়েছে সেটা আগে বলবেন তো। সরি, ওনার ক্যান্সার।
আমার বিশ্বাস ছিল তুমি একদিন আবার ঘুরে দাঁড়াবে। আমার মেয়ে হয়ে তুমি জীবনের কাছে মার খেয়ে খেয়ে হেরে যাবে, এটা আমি কিছুতেই মানতে পারছিলাম না। ছেলেটাকে হাসিব নয় নিশ্চয়? হাসিবকে আমি এখনো মাফ করতে পারিনি বাবা। যতবারই আমি হাসিবকে দেখি ততবারই মনে হয় আমার আজকের পরিণতির জন্য শুধুমাত্র ওই দায়ী। পারলে একবার দাঁড়ার স্কুলে গিয়ে ওর সাথে দেখা করে এসো। দেখো, আমরা যত কঠিনই হই না কেন, সন্তানের সামনে গিয়ে একবার দাঁড়ালে, তুমি তো ওর মা, নতুন করে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে ভালো করে জেনে নেওয়া উচিত। যাও। ভালোই হলো তুমি এসেছো। আমাকে একটু দাঁড়ার স্কুলে ড্রপ করে দেবে? হঠাৎ দাঁড়ার স্কুলে? ভালো থেকো তোমার মতো করে। বাই। আমি একটু দারুল মমিন দারার সাথে দেখা করতে পারি? ও ক্লাস। আপনি ওর কি হন? আমি ওর আত্মীয়। আসলে অনেকদিন ওর সাথে দেখা হয় না, তো তাই ভাবলাম স্কুলে এসে। কিন্তু ম্যাম প্রবলেম হচ্ছে কি, স্কুলে তো আমরা বাবা মায়ের পারমিশন ছাড়া বাচ্চাদের সাথে কারো দেখা করতে দেই না। আপনি বেটার বাসায় গিয়ে দেখা করুন ইফ ইউ ডোন্ট
থ্যাংক ইউ সো মাচ স্যার। তোমার বুঝতে অনেক দেরি হলো, সত্যি আমি কোনো ভুল করিনি। কিন্তু আপনি কে? কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না। অনেক ছোটবেলায় দেখেছো। অবশ্য ছোটবেলার অনেক কথাই মনে থাকে না। এই যেমন ধরো খিদে পেলে চুপচুপ করে দুধু খাওয়া, কিংবা কাঁদা ট্যাটায় করে, আবার এদিকে ন্যাপি চেঞ্জ করা। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে সবাই আছে, মা, রুনি, বাবা, কিন্তু আমার কেউ নেই। এটা কেমন কথা হলো? বাড়িতে সবাই আছে অথচ তোমার কেউ নেই? ওটা তো আমার মা না, রুনির মা। আমার একটা মা ছিল, সে মরে গেছে। তোমাকে কে বললো তোমার মা মারা গেছে? বাবা। আচ্ছা ঠিক আছে, মা নেই, বাবা তো আছে। বাবা তো বাড়িতেই থাকে না, বাবা রাত্রে বাসায় ফিরে, আমি তখন ঘুমিয়ে যাই। মা শুধু রুনিকে নিয়েই ব্যস্ত। জানেন, আসলেও আমার কেউ নেই। আচ্ছা দাঁড়া, আমি যদি তোমাকে কিছু দিতে চাই তুমি নেবে? বাবা বলেছে অপরিচিত কারো কাছে থেকে কিছু না নিতে, আর আপনি তো আমার কেউ না। এই আমাকে কেন দুঃখ দাও, তোমার শহরে কি আর কেউ নেই? ওটা তো আমার মা না, রুনির মা। আমার একটা মা ছিল, সে মরে গেছে।